কম্পোজিশন, এটা কিন্তু নতুন পুরনো বলতে কোনো কিছু নাই। কেন জানেন? কারণ এই সাবজেক্টটা আমি এখন পর্যন্ত একবারও ধরিনি বা একবারও পড়াইনি। এই জন্য কম্পোজিশনে আপনারা সবাই একই। হ্যাঁ, কম্পোজিশনের আজকে ফার্স্ট ক্লাস, উপস্থিত খুবই কম। প্রথম ক্লাসে যে আলোচনাগুলো হয়, চাইলেও এই আলোচনা বারবার করা সম্ভব না, কারণ একটা ক্লাস 1 ঘন্টা আমাদের চলে। 1 ঘন্টায় আমি কিন্তু নন স্টপ কথা বলি। এই 1 ঘন্টার কথা আপনি যদি আমার কাছে ফোন দিয়ে জানতে চান, তাহলে আমাকে 1 ঘন্টা আলোচনা করতে হবে। নাইলে যদি আরেক ক্লাসে জানতে চান, সেখানেও 1 ঘন্টা করতে হবে। এটা কিন্তু হয় না। হ্যাঁ, এবং আমি কিন্তু মেসেজে বারবার লিখে দিচ্ছি যে আজকে আপনাদের থাকতে হবে ক্লাসে, সেই হিসাবেও দেখেন উপস্থিত অনেক কম। যাই হোক, আমরা ক্লাসের দিকে আগাবো। কম্পোজিশন যে সাবজেক্টটা আছে, এটা হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। কম্পোজিশন সাবজেক্টটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। 2115 হচ্ছে এটা বিষয় কোড, এবং এইটাতে ক্রেডিট হচ্ছে 2। এইটাতে মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। মোট, হ্যাঁ, মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, কিন্তু 50 হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল যে হল আছে সেই হলে বসে উঠাইতে হবে, আর 50 মার্ক হচ্ছে আমাদের হাতে। ঠিক আছে, মোট 100 মার্কের পরীক্ষা। আচ্ছা, কম্পোজিশন আবার থিওরিক্যালও আসতে পারে আপনাদের। কিরকম? যেমন ধরেন আপনাদের দিয়ে দিতে পারে বাংলাদেশ শিল্পকলা 1 বা শিল্পের মাধ্যম যে সাবজেক্ট আছে সেইখানে দিয়ে দিতে পারে যে কম্পোজিশন কাকে বলে, এবং এটা ভাইবা বোর্ডেও আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে নিবন্ধনের জন্য, কম্পোজিশন কাকে বলে। কম্পোজিশনটা আপনাদের আলাদা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট হইলেও এটা হচ্ছে পার্সপেক্টিভের মতন অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট নয়। এটা হচ্ছে একটা রুল, একটা নিয়ম। কম্পোজিশনটা হচ্ছে একটা রুল, একটা নিয়ম। এটা নিয়ম, এটা হচ্ছে ছবি আঁকা একটা নিয়ম। বুঝতে পারছি? ছবি আঁকতে গেলে আমাদেরকে কতগুলা রুলস, কতগুলা নিয়মকে ফলো করে একটা ছবি আঁকতে হয়। সেই নিয়মগুলো ফলো না করে আপনার ছবিটা বলে না যে ঠিক হয়নি। এই নিয়মের কারণে এটাকে বলা হয় ঠিক হয়। একটা তো আমরা দেখলেই বুঝি যে এটা ভুল, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, ভুল ছাড়াও একটা ছবি ভালো লাগতেছে কি না লাগতেছে সেটাও কিন্তু দেখে বোঝা যায়। এই যে বিষয়গুলো বললাম, এগুলোরই মূল হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন বলতে হচ্ছে রচনা করা, সাজানো, সুসংগঠিত করা। ঠিক আছে? কম্পোজিশন হচ্ছে একটা শিল্পকে উপযোগী করা, সাজানোকে বলা হয় কম্পোজিশন করা। অনেক সময় বলে না যে এটাকে কম্পোজিশন করো, একটা অনেক বড় জিনিসকে বলে না কম্পোজিশন করো। এটা কম্পোজিশন যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে একটা জিনিসকে সাজানো, গোছানো এবং উপযোগী করা। এখন দেখেন চিত্রে আবার এটা কিভাবে প্রয়োগ হয়, একটা কম্পোজিশন একটা চিত্রে কিভাবে প্রয়োগ হয়। আমরা যখন ছবি আঁকি, আমরা কয়েকটা জিনিসের উপর বেস করে ছবি আঁকি। আপনাদেরকে বলছিলাম যে ড্রয়িং করতে গেলে বা একটা চিত্রাঙ্কন করতে গেলে কিসের প্রয়োজন পড়ে, বা চিত্রাঙ্কন করা কাকে বলে। বলছিলাম না যে কোনো কিছু দেখে অনুরূপ চিত্রপটে ড্রয়িং করা বা 3D শক্তির মাধ্যমে কোনো কিছু আঁকা কে ড্রয়িং করা বলা হয়। এই যে জিনিসটা বললাম, এখন ধরেন আপনি কোনো কিছু দেখে আঁকতেছেন। এখন দেখে আঁকার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। কিরকম? যেমন আপনার সামনে একটা জিনিস আছে, আপনি তো এক জায়গায় দাঁড়ায় আছেন, দাঁড়ায় ওটাকে আঁকবেন বা বসে আঁকবেন। এখন আপনি চাইলে কিন্তু আপনার পজিশন চেঞ্জ করতে পারেন, কিন্তু ওই জিনিসটা পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা যাবে না বলতে, যেমন স্টিল লাইফের ক্ষেত্রে আমরা সাজাই, ঠিক আছে, বাট একটা দৃশ্য আঁকতেছেন, আপনি তো দৃশ্য চাইলেই নড়াইতে পারবেন না, কিন্তু আপনি নিজে কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো নড়তে পারবেন, যেখানে ইচ্ছা দাঁড়ায় দৃশ্যটা আঁকতে পারবেন। এখন কথা হচ্ছে ওই একই দৃশ্য আপনি কোন পজিশনে দাঁড়ায় আঁকলে সবচেয়ে সুন্দর আঁকা যাবে বা সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যাবে। এই যে চিন্তাধারাটা বা এই বোঝের যে ক্ষমতাটা বা এটা বোঝার জন্য যে যে জিনিসগুলো উপলব্ধি করা হয়, এটাকেই বলা হয় কম্পোজিশন করা। আবার ধরে নেন একটা দৃশ্য তো অনেক বিশাল হয়, তাই না? ধরেন 1 মাইল নদী আছে, আকাশ আছে, গাছ আছে, গরু আছে, ছাগল আছে,
মানুষ আছে, কত কিছু আপনাকে আঁকতে হচ্ছে। এখন এত কিছু আপনি কোথায় আঁকতেছেন? আপনি ছোট্ট একটা খাতার মধ্যে আঁকতেছেন বা একটা কাগজে আঁকতেছেন। এই কাগজটা সর্বোচ্চ যত বড়ই হোক তারপরেও কিন্তু ছোট। অনেক বড় বড় ক্যানভাসে বড় বড় পেন্টিং আছে, কিন্তু সেই পেন্টিংটাও কিন্তু ছোট, নেচারের তুলনায় ছোট। এই নেচারের তুলনায় যে ছোট জিনিসটাকে ওই ক্যানভাসে আপনি বসাচ্ছেন, বসায় যে সুসংগঠিত যে বিষয়টা আঁকতেছেন, এটাকে বলা হচ্ছে কম্পোজিশন করা। একটা গাছ আঁকলে সেই গাছের তুলনায় পিছনের জিনিসটা কতটুকুন হবে, বা তার পিছনের জিনিসটা কতটুকুন হবে, বা তার সামনের জিনিসটা কতটুকুন হবে, কোন জিনিসটা আপনার চিত্রাঙ্কনের মূল, এই যে ইন টোটাল বিষয়টার যে একটা জ্ঞান, এই জ্ঞানটাকে বলা হয় কম্পোজিশন করা। এই কম্পোজিশন শিল্পকর্মের প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। যেমন একটা ভাস্কর্য তৈরি করা হোক বা যে কোনো সেক্টরেই হোক, কম্পোজিশন অবশ্যই আপনাকে করতে হবে। এই কম্পোজিশনের মূল উপাদানগুলো হচ্ছে দৃশ্যের উপাদান, রেখা, অভিমুক্ত, আকৃতি, বুনট, রং, ভ্যালু ইত্যাদি। আবার যেমন ধরেন কিছু কিছু জিনিস আমাদেরকে আঁকার সময় বুঝতে হয়। যেমন ধরেন পুনরাবৃত্তি। পুনরাবৃত্তিটা কি? পুনরাবৃত্তিটা হচ্ছে এরকম একটা জিনিস, আপনার প্রকৃতিতে ধরেন সবকিছু সবুজ, যেমন আপনার ঘাসও সবুজ, আপনার সামনে একটা মানুষ দাঁড়ায় আছে সেও সবুজ, কিন্তু এখন কথা হচ্ছে এই দুই সবুজের মধ্যে আপনি কোন তফাৎটা করলে দুইটাকে আলাদা করা যাবে। কারণ আপনি কাগজে যখন অনেক সময় দেখবেন অনেকে আঁকে সবকিছু একই রং করে ফেলে, জিনিসটা বোঝা যায়। কিন্তু নেচারে আপনি যখন একটা জিনিস দেখতে পাচ্ছেন, তার মানে অবশ্যই ওর আলাদা অস্তিত্ব আছে। সেই অস্তিত্বটা কি বা কোনটা, বা আপনি কল্পনা থেকে আঁকতেছেন। এখন একটা ন্যাচারাল দৃশ্য আঁকলেন, পিছনে ধরেন নদী আছে, আকাশ আছে, সবুজ রঙের মাঠ আছে, তার মধ্যে একটা মানুষ আছে। এখন সেই মানুষে আপনি করলেন কি, তারও ড্রেস দিয়ে দিলেন গ্রিন কালার বা নীল কালারে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কিন্তু মিলে গেল। এই যে বিষয়টা, এটা কি একই জিনিসকে আপনি বারবার রিপিট করলেন, কালারের ক্ষেত্রে বেশি করে এটা হয়, এইটা করা যাবে। তারপরে যেমন একটা জিনিস আঁকলেন, আপনি কোন প্যাটার্নে আঁকলে জিনিসটা ফুটবে। হ্যাঁ, মনে করেন আপনি একটা বৃত্ত আঁকলেন, বৃত্তর পাশে এখন যদি আবারও একটা বৃত্ত দেন, জিনিসটা কিন্তু ফুটবে না। বৃত্তর পাশে একটা ত্রিভুজ দিতে হবে, আবার ত্রিভুজের পাশে আবার একটা ধরেন ছোট বৃত্ত দিতে হবে। এই যে অনেক ধরনের যে মানে এগুলাকে বলা হয় অনেক ধরনের অবজেক্ট ইউজ করা। চিত্রের মধ্যে নানান ধরনের অবজেক্ট ইউজ করতে হবে। যেমন আপনি একটা স্টিল লাইফ আঁকতেছেন, আপনি করলেন কি, নষ্ট হয়। আর একটা চিত্র আঁকার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে আপনি আকর্ষণীয় করবেন। আপনি যদি সেই আকর্ষণীয় না করতে পারেন, তাইলে কিন্তু এটা কখনোই না। আচ্ছা, তারপরে দেখেন বিপরীত পাশে একটা জিনিসকে সাজানো, এখানে বোঝানো হয় যেমন ধরেন আপনি দুইটা জিনিসকে সাজাইছেন, কোনটার বিপরীতে কোন জিনিসকে সাজাইলে জিনিসটাকে সুন্দর দেখান। হ্যাঁ, আপনি দুইটা নৌকা পাশাপাশি বিশাল বড় বড় আঁকে ছুঁয়ে দিতেন একটা দৃশ্যের মধ্যে, বা দুইটা ঘর একই রকম আঁকে ছুঁয়ে দিতেন, এতে কিন্তু আপনার দৃশ্য ফুটবে না। আপনাকে করতে হবে কি, একটা বড় ঘরের পাশে একটা ছোট্ট ঘর, বা একটা বড় গাছের পাশে একটা তো গাছ, বা তার নিচে ছোট গাছ, এভাবে জিনিসটাকে ক্রমাগত ভাবে সাজাইতে থাকতে হবে। মানে একটা জিনিসকে আপনাকে সুন্দর করে ডিটেল করে সাজানো। ভারসাম্য চিত্রে রক্ষা করতে হবে। ভারসাম্য বলতে আপনি চিত্রটা যেখান থেকে দাঁড়ায় দেখতেছেন সেই জায়গা এবং আপনার থেকে 100 হাত দূরে বা আরো বেশি দূরে একটা জিনিস দেখা যাচ্ছে। এখন দুইটার মধ্যে আপনি একই রকম ড্রয়িং, একই রকম কালার দেখতেছেন, এটা কিন্তু ভারসাম্য রক্ষা হয় না। কারণ আমাদের চোখের একটা লিমিটেশন আছে, যার কারণে আমরা আমাদের চোখের 1-2 হাত সামনে যে জিনিসটা, 50 হাত দূরে যে জিনিসটা, এবং তার থেকে 100 হাত দূরে যে জিনিসটা, সব জিনিস একই রকম ভাবে দেখি না, এক একটা জিনিস এক এক ভাবে দেখি। কিন্তু আমরা চিত্র আঁকনের সময় যে কাজটা করি, যে সবকিছু একই রকম দেখার চেষ্টা করি বা মুখস্থগত ভাবে একই রকম এঁকে ফেলি ভুলবশত, কিন্তু এটা কিন্তু কখনোই হয় না, কখনোই এটা সম্ভব না।
বাস্তবেও সম্ভব না। আপনারা যখন সেলফি তুলেন দেখবেন সবচেয়ে বেশি সামনে যে মানুষটা থাকে তার দেখবেন সবই দেখা যাচ্ছে, ইভেন সে কি গহনা পড়ছে, গহনার কালার কি, কোথায় কি আছে, এগুলো দেখা যাচ্ছে। কিন্তু তার থেকেই ধরেন এক হাত পিছনে যে তাকে কিন্তু অতটা স্পষ্ট দেখা যায় না, এবং তার থেকে দুই চার হাত পিছনে বা বেশ ব্যাকগ্রাউন্ডে কিছু আছে সেটাকে কিন্তু এতটা স্পষ্ট দেখা যায় না। এই যে বিষয়টা, তো লেন্স যেভাবে দেখে আমরাও কিন্তু সেভাবে দেখি, কিন্তু আঁকার সময় মুখস্থগত ভাবে আমরা জিনিসগুলো দেখে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন একটা ছবির মধ্যে রং খুব ইম্পর্টেন্ট জিনিস। এই রংটাকে আপনি কিভাবে দেখবেন এটার জন্য কিন্তু আপনার একটা চোখের দরকার আছে। যেমন সাধারণ মানুষ জানে সবুজ একটাই রং, সর্বোচ্চ টিয়া কালারকে বলা হয় লাইট সবুজ কালার, এই দুইটা রংকেই সবুজ হিসাবে যান। কিন্তু একজন শিল্পী কিন্তু সবুজ কালারের 100টা ভেরিয়েন্ট লাইট করতে পারে, এবং যে যত বেশি কালার মাইনাস করতে পারে বা কালারের গ্রেড তৈরি করতে পারে সেই তত বড় শিল্পী হয়। এটার পিছনের কারণটা হচ্ছে কি, দেখেন আপনি যেটা বললাম যে একটা চিত্রে এই যে যত তফাৎ বললাম দেখবেন এই সবকিছুর মূলে কিন্তু একটা আছে, সেটা হচ্ছে যে ওই চিত্রের রং আপনার কাছে কোনটা এবং কি কি কালার। যেমন আপনারা সবাই জানেন যে গাছের পাতা সবুজ, এটাতে আপনারা সবাই কিন্তু অভ্যস্ত, মুখস্থ, এটা আপনাদের সবার। কিন্তু কালকে আপনারা একটা গাছের পাতা ছিঁড়ে হাতের মধ্যে নিবেন, নিয়ে গাছের পাতাটাকে উল্টায় সামনে পিছনে ভালো করে দেখবেন যে এটার মধ্যে অ্যাকচুয়ালি সবুজ, এই সবুজ রংটার মধ্যে কয়টা রং আছে। সবুজ ঠিক আছে, বাট সবুজের মধ্যে কয়টা কালারের গ্রেড আছে, কমপক্ষে হইলেও আপনারা কয়েকটা গ্রেড পাবেন কমপক্ষে। এখন একটা পাতার মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে একটা গাছের মধ্যে কি হবে, বা ওই পুরা গাছের যে একটা আপনার যে গাছকে মানে গাছের যে মূল বা কাণ্ড সেটার মধ্যে কি হবে। এখন আমরা যখন ম্যাক্সিমাম সময় ছবি আঁকি, ছবিতে কিন্তু এত গ্রেড ধরি না, যত বেশি গ্রেড ধরা হয় ছবিটাকে ততটা ম্যাচিউর লেভেলের মনে হয়, আর যত কম গ্রেড ধরা হয় তত কি স্টাইলিশ মনে হয়। বা বলতে পারেন যে বলে না যে 12টা কালার, বাচ্চারা আগে 12টা কালার শিখে, তারপরে যত দিন যায় আপনার কালারের গ্রেড কিন্তু অত বেশি শেখা হয়। যেমন আপনাদের জন্য দেখানো হবে বড় কালারের সেট কিনতে বলা হবে, তো সেখানে কি অনেক কালার থাকবে, এবং 12টা যে কালার গুলো থাকে সেগুলোতেও একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে প্রচুর কালারের শেড তৈরি করা হয়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। তারপরে দেখেন কম্পোজিশনের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি, যেমন আমরা যখন চিত্রাঙ্কন করি তখন আমাদের একটা কেন্দ্র বিন্দু থাকে, মানে যেই বিন্দুকে উদ্দেশ্য করে আমরা পুরো চিত্রটাকে আঁকি। এটার মূল কারণটা হচ্ছে আমরা যেই একটা দৃষ্টিকোণ থেকে চিত্র আঁকবো সেই একটা দৃষ্টিকোণ থেকে চিত্রটাকে কমপ্লিটলি শেষ করতে হবে। কিন্তু অনেক সময় অনেকে যে ভুলটা করেন যে চিত্র আঁকতে আঁকতে অনেক সময় প্লেনের উপর উঠে ছবি আঁকেন, অনেক সময় দাঁড়ায় আঁকেন, আবার অনেক সময় ছবি আঁকতে আঁকতে শুয়ে পড়েন। এটার মানে কি, এটার মানে বিভিন্ন জায়গা থেকে একটা জিনিস যেভাবে দেখা যায় আপনাদের একটা চিত্রের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিত্র যে কম্পোজিশনটা বা যে ড্রয়িংটা সেটা পাওয়া যায়। এখন কথা হচ্ছে দেখবেন ইজেল নামের একটা জিনিস আছে, এই ইজেলটা মূল উদ্দেশ্যটা কি, ইজেলের মূল কাজ কি, মূল কাজ হচ্ছে মানুষ আমরা কিন্তু নড়ি চড়ি, তাই না। যে কোনো কাজ, একটা চিত্র আঁকার জন্য, ড্রয়িং করার জন্য, কালার করার জন্য একটা পর্যাপ্ত সময় দরকার। সেই সময়ে আমরা মানুষ হিসাবে একটা জায়গায় কিন্তু থাকতে পারি না, নড়ে যাই। আর ইজেলটা মূল সাহায্যই করে আমাদেরকে, ইজেলটাকে যখন দাঁড় করাবো ওইটা তো আর নড়ানো যাবে না, ওইটা তো দাঁড়াই থাকবে, ওই একই অ্যাঙ্গেল থেকে আমাকে চিত্র অঙ্কন করতে হবে। এখন আমি যতই নড়ি ঘুরে ফিরে আসে ওইটা যেভাবে দাঁড়ায় আছে আমাকে সেভাবে দাঁড়াই চিত্র অঙ্কন করতে হবে। এর ফলে কি হয়, চিত্রটা নড়ে যায়, এবং এই অ্যাঙ্গেলটা বোঝা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক ছবিতে দেখবেন সামনে থেকে দেখাচ্ছে যে আপনি একদম আই লেভেল থেকে জিনিস দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু দূরের যে ঘর সেগুলোর একদম ছাদ দেখতে পাচ্ছেন। এতে বোঝা যায় যে দূরের ঘরগুলো অনেক বেশি নিচে। নিচে বলতে আপনি কোনো পাহাড়ের উপরে দাঁড়াচ্ছিলেন, আপনার সামনের বস্তুগুলো পাহাড়ের উপরে আছে এবং নিচে জিনিসটা হচ্ছে নিচে। এই কম্পোজিশনে কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু এখানে চিত্রে আপনারা কি করতেছেন, দেখে ফেলে ছবিটা এঁকে ফেলতেছেন। এই যে বিষয়টা, এটাই কিন্তু একটা অনেক বড় ভুল। হ্যাঁ, তো কেন্দ্রবিন্দু একটা থাকতে হবে এবং সেখান থেকে টোটাল চিত্রটা সেটাকে শেষ করতে হবে। আচ্ছা, টোন বা রংকে প্রাধান্য দেওয়া,
টোন বা রংকে প্রাধান্য দেওয়া বলতে বোঝানো হয়, আপনি যদি নর্মালি ড্রয়িংও করেন সেই ক্ষেত্রেও দেখবেন ড্রয়িং এর ক্ষেত্রে কিছু কিছু জায়গা, যে জায়গাটা বেশি ডিপ বা যেখানে ডিপ কালার দেখা যায় সেখানে ডিপ লাইন দিতে হয়। স্কেচ করার ক্ষেত্রে তো দিতেই হয়। তারপরে কালারিং যখন আপনি করবেন সেখানেও একটা জিনিসের মধ্যে অনেকগুলো কালার থাকবে। দেখেন আমি ক্যামেরাটা অন করছি, সবাই আমাকে এখন দেখতে পাবেন, আমার হাত দেখতে পাবেন, সবাই এখন আমার হাত দেখতে পাচ্ছেন। মিউট হয়ে থাকতে হবে, আপনাদের ক্যামেরা বন্ধ রাখতে হবে। আবার শুধুমাত্র আমার একটা হাত লক্ষ্য করেন। আমরা কি জানি স্কিন টোন বলতে একটা নির্দিষ্ট কালার বসে দিয়ে, তাই না? এটাই আমরা শিখছি এবং এটাই আমরা করি। কিন্তু দেখেন রঙের প্রাধান্য বা টোনের প্রাধান্যটা কিভাবে আছে আমি দেখাই আপনাদেরকে। দেখেন এই একটা হাতের মধ্যে দেখেন এই যে জায়গাটা, এই জায়গায় একটা রং, এই জায়গায় একটা রং, এবং এই যে এই ডার্ক রঙের পরে দেখেন এখানে একটা লাইট, এই লাইটটা কিন্তু আমার নিচের অংশের থেকে এটাকে আলাদা করছে। এইখানে দেখেন একটা ডার্ক রং, এবং ওই যে ভিতরে সেখানে কিন্তু একটা মহা ডার্ক রং। ভিতর বলতে এই যে এই জায়গা, এই যে পেন্সিলটা যেখানে ঢুকছে, কিন্তু আপনার এইখানে যে টোনটা সেই টোনটা কিন্তু ডিফারেন্ট, এবং এই ডার্কের থেকে এই ডার্ক ডিফারেন্ট, পাইছেন? এখন দেখেন এই যে লাইট টোনের পরে এখানে একটা মিডিল একটা টোন গেছে, এবং সেই টোনের এখানে একটা ডার্ক লাইন করে এদিকে একটা ডার্ক লাইন গেছে, এবং এখানে একটা লাইট কালার। হ্যাঁ, সবাই রিয়ালাইজ করছেন আমার কথাগুলো যেগুলো বললাম, যেগুলোর সাথে একটু হইলেও কিন্তু রিয়ালাইজ করছেন। তাহলে এখন কথা হচ্ছে এই যে জিনিসটা, এটাই কিন্তু আমার বাস্তব, এটা আমি চোখেও দেখতে পাচ্ছি। আঁকার সবাই আমি ব্রেন দিয়ে আঁকতেছি, চোখ দিয়ে আঁকতেছি না, যার কারণে এই পুরোটা আমরা একটাই দেখতেছি, একটাই কালার দেখতেছি। কিন্তু বাস্তবে যদি আমি এই যে যেভাবে আজকে আপনাকে ধরাই দিলাম, প্রত্যেকটা জিনিস আপনার এই একই নিয়মে, যেমন নিচে একটা বোর্ড আছে লক্ষ্য করেন, এই বোর্ডটা ব্ল্যাক কালো, কিন্তু এই কালোর মধ্যেও আলো ছায়ার কারণে আপনি এইখানে একটা টোন দেখতেছেন, এই যে সাদা একটা লাইন। আমিও কিন্তু ক্যামেরায় দেখে দেখি বলি, বাস্তবে এই সাদা লাইনটা আবার দেখা যাচ্ছে না, ক্যামেরাতে দেখা যাচ্ছে। এখানে একটা টোন, এখানে আরেকটা টোন, এবং এই দেখেন বইয়ের ছায়া পড়ছে, এখানে আরেকটা কালো রং, সবই কালো, কালোর মধ্যেও কতগুলো টোন। এই যে বিষয়টা বললাম এটাই হচ্ছে আপনার কি টোন বা রঙের প্রাধান্য। আচ্ছা, দূরত্ব বোধ, গভীরতা ও ত্রিমাত্রিকতা বোধ চিত্রের মধ্যে আনতে হবে। মানে কি? মানে হচ্ছে যখন আপনি কোনো কিছু আঁকতেছেন অবশ্যই কোনো কিছু আপনার চোখের সবচেয়ে কাছে, সেটাকে ধরতে হবে, এবং তারপরে সিরিয়াল একটা জিনিস আসবে সেটাকে ধরতে হবে, এবং তারপরে আরেকটা আসবে। এই প্রত্যেকটা জিনিস যে ধাপে ধাপে সাজানো আছে, আপনার মতো খাতার মধ্যে এটাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাই? আমরা অনেকে এই ভুলটা করি, একটা ফিগার আঁকি, আঁকার পরে পিছনটাকে আর প্রাধান্য দিই না, কোন রকম টানটন দিয়ে শেষ করে দিই, বা অনেক সময় একটা দৃশ্য আঁকি কিন্তু কোন রকম আঁকলাম, বা একটা গ্লাস আঁকলাম, সেই ক্ষেত্রে শুধু গ্লাস থেকে বসে থাকি। কিন্তু চিত্রাঙ্কনে যেটা হয়, চিত্রপটটাকে পুরাটাকে একটা চিত্র হিসাবে ধরা হয়। যেরকম আপনারা যখন ছবি তোলেন পুরো জায়গাটা নিয়ে যতটুকু আপনার লেখতে থাকে ছবি উঠে, ঠিক আমাদের চোখে আমরা যা যা দেখি এই টোটাল জিনিসটা নিয়ে চিত্রাঙ্কন করতে হয়, ব্লার করে দিতে হবে সেই ক্ষেত্রে দরকার লাগবে। আপনি ওয়াল দেখতেছেন সেটা ব্লার করে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে আঁকতে হবে। আপনি কোনো কিছু না এঁকে আপনার যতটুকু চিত্রপট আছে ওই চিত্রপটে আপনি যদি না ড্রয়িং করেন, যদি না কালার করেন, তাহলে সেটা একটা কমপ্লিট চিত্র হিসাবে গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে কম্পোজিশনের একটা উদ্দেশ্য, মানে আপনার পুরোটাকে আপনার একটা ইন টোটালকে আপনার একটা চিত্র হিসাবে ধরতে হবে। দাঁড়ান, আমার সামনে একটা খাতা আছে, আমি একটু দেখাই। দেখেন, লক্ষ্য করেন, এখানে যেমন একটা নৌকা দেখানো হচ্ছে, খালি নৌকার নিচে একটু পানি আছে, বাট এখানে কি, এখানে খাল আছে। এটা কিন্তু একটা কমপ্লিট চিত্র হিসাবে ধরা হয়। আপনারা যে চিত্রগুলো আঁকেন, আপনাদের চিত্রগুলো হচ্ছে কি টাইপের চিত্র? আপনাদের চিত্রগুলো হচ্ছে এই ধরনের চিত্র। এই ধরনের বলতে দেখবেন এখানে আপনাদের চিত্রপট যেখান থেকে শুরু হবে এবং যতটুকু অংশ থাকবে পুরোটার মধ্যে আপনাদের ড্রয়িং এবং কালার থাকতে হবে, কোনো অংশ আপনি বাদ দিতে পারবেন না। অনেক সময় অনেকের চিত্র আঁকতে আঁকতে
এঁকে বা কোনো রকম লাইন টাইন দিয়ে আপনারা অনেকেই ছবি ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু একটা কমপ্লিট চিত্র না। এটা কমপ্লিট চিত্র না আঁকলে কি ওখানে কোনোভাবে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, যেমন এইটা দেখেন কমপ্লিটলি কালার করা হয়েছে, যে নিচ পর্যন্ত কালার দেওয়া হয়েছে এবং এই আকাশ পর্যন্ত যতটুকু জায়গা আছে সব জায়গায় কালার করা হয়েছে এবং ড্রয়িং করা হয়েছে। এই যে বিষয়টা, এটাকে বোঝানো হয় কি একটা চিত্রের চারপাশটা কমপ্লিট করা। আচ্ছা, বিষয়বস্তু স্থির এবং অস্থির ভাবে উভয়ভাবে আঁকা। স্থির এবং অস্থির কি? যেমন ধরেন এই যে গাছটা, এটা একটা স্থির, তাই না? এটা হচ্ছে একটা কি, এটারও জীবন আছে, বাট জড় বস্তুর মতনই একটা বিষয়। আবার দেখেন এরা যেমন বোঝা যাচ্ছে না যে এরা হয়তো বা চলমান অবস্থায় আছে, চলতেছে। এই যে বিষয়টা, মানে একটা চিত্রের মধ্যে যদি দেখে মনে হয় যে সবকিছু বসে আছে বা সবকিছু একদিকেই আছে বা সবকিছু লড়তেছে, এরকম হওয়া যাবে না। বিষয়বস্তু বা পর্যায়ক্রমে জিনিসের মধ্যে একটা গতি আনতে হবে, যেটা কিনা আপনার চিত্রে একটা প্রাণবন্ধকতা তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, টেকনিক এবং টেক্সচারের দিকে খেয়াল রাখা। টেক্সচার বলা হয় কাকে জানেন? টেক্সচার বলা হয় এই যে এটার যে কৌশল আছে, কৌশলের মধ্যে যে গুলো দেওয়া হয়েছে সেগুলোকে বলা হচ্ছে টেক্সচার। এবং টেকনিক হচ্ছে এই চিত্রটা যেভাবে অঙ্কন করা হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে টেকনিক। যেমন এই যে গাছের পাতা, এই পাতার মধ্যে দেখেন কত রকমের রং ব্যবহার করা হয়েছে এবং একটা উপরে পাতা ঠোকা বা একটা গাছ হচ্ছে বোঝা যাচ্ছে। এই যে বিষয়টা, এই টেকনিক বলা হচ্ছে টেকনিক। এই ইন টোটাল যা বিষয়ে আমি আলোচনা করলাম এগুলোই হচ্ছে মূলত একটা কম্পোজিশন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কম্পোজিশন আলাদাভাবে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে কম্পোজিশন আলাদাভাবে কোনো কিছুই না। আপনারা এতদিন যা ছবি আঁকা শিখছেন, যেমন আপনাদের আমি একটা দৃশ্য দিচ্ছি, ধরে নেন আমি এইটাই আপনাদেরকে আঁকতে দিচ্ছি, লক্ষ্য করেন এই মুরগিটাই আঁকতে দিচ্ছি। আপনাদের তো কালার নাই, আপনাদের হচ্ছে ড্রয়িং। এখন ধরেন এই মুরগিটাই আপনাদেরকে আঁকতে দিচ্ছি, আপনারা করছেন কি এই মুরগিটাকে এভাবে এঁকে ছুঁয়ে দিচ্ছেন। কিন্তু আপনারা কি শিখলেন এতক্ষণ আমি যে বক্তব্য করছি, এটাতে কি জানতে পারছেন? এটাতে জানতে পারছেন যে একটা চিত্রের ব্যাকগ্রাউন্ড পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে হবে। তার মানে দেখেন রং করার সময় এখানে এই বইয়ে করতে কি ঠিকই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার দিতে, আপনাকেও এইভাবে চিন্তা করে এখানে ড্রয়িং করতে হবে। কারণ আপনাদের যদি শুধু ড্রয়িং করতে বলে সেক্ষেত্রে কমপ্লিটলি ড্রয়িং করতে হবে এবং কমপ্লিটলি মানে পুরোটা ড্রয়িং করতে হবে। আবার দেখেন এখানে আরেকটা ভুল ধরে দিই, যেমন এটা ঠিক আছে বাট এটা কমপ্লিট না, যেমন এখানে খালি, এখানে খালি, এখানে খালি, এখানে। কিন্তু আপনাদের বেলায় কি করতে হবে, কোনো জায়গা খালি রাখা যাবে না, সব জায়গায় কালার থাকতে হবে। কোনো জায়গাতে আপনি যদি কোনোভাবে রং না দেন তাহলে সেই জায়গাটা গ্রহণযোগ্য হবে না। এই যে বিষয়টা, তো এই সব কিছুই হচ্ছে আপনাদের কম্পোজিশনের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা চল এখন আমরা কম্পোজিশন করাটা শিখবো। কম্পোজিশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু টোনেরও ব্যবহার নিত। আজকে প্রথম ক্লাসে আমরা টোন শিখবো। ঠিক আছে? পেন্সিলের সাহায্যে টোন দেওয়া শিখবো। টোন দেওয়াটা কিভাবে হয় আমি একটু ক্লাসটা কাটবো, লিঙ্কটা দিব, আবার সবাই গ্রুপ থেকে লিঙ্কে জয়েন্ট হয়ে যাবেন, দ্রুত জয়েন্ট হবেন, খুব দ্রুত। কয় মিনিট, 25 মিনিট 30 মিনিট কিন্তু সেখানে। তো এই জন্য আমি বলি যে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, যে কোনো বিষয়ে সমস্যা হোক কল দিতে পারবেন সরাসরি, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাসে একদম প্রয়োজনীয় জিনিস ছাড়া আদার্স কোনো কথা আমি বলার সুযোগ দিই না। হ্যাঁ, কারণ ক্লাসটার সময়টা খুব শর্ট, অনেক জিনিস আমাদের শিখতে হবে। ঠিক আছে? আর যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আপনারা অনেক সময় অনেক কিছু বুঝবেন না, কোনো টেনশন নাই। ফোন নাম্বারটা নিবেন, হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেভ করে রাখবেন। আমার নাম হচ্ছে নসিবা, নসিবা ম্যাডাম। ঠিক আছে? আপনাদের কোর্স একমাত্র আমি লিখবো, বাদ বাকি যত টিচার আছে ওনারা অফিসিয়াল কাজ করে, কিন্তু আপনাদের পুরো ক্লাসের দায়িত্ব, এই টোটাল দায়িত্ব একমাত্রই আমার উপরে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের ক্লাস বিষয়ে যে কোনো কোশ্চেন হোক, যে কোনো আদার্স যে কোনো সমস্যা হোক আমাকে পার্সোনাল মেসেজ করবেন, লাগলে প্রয়োজন পড়লে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। আর কিন্তু ক্লাসে আমি একেবারে সাইলেন্ট থাকতে বলি, শুধুমাত্র ক্লাস বিষয়ের কথা, ক্যামেরা বন্ধ, মিউট, এবং ক্লাসে কোনো প্রয়োজন পড়লে আমি ক্লাসের শেষে কথা বলার সুযোগ দিব। ঠিক আছে? তো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আর অনেক সময় অনেকে অনেক কিছু বুঝতেছেন না, হয়তোবা মেসেজ করতেছেন, সেই ক্ষেত্রে যারা পুরনো তাদেরকে আমি বলবো তাদেরকে সহযোগিতা করা।
ঠিক আছে, কারণ অনেকে নতুন এখন ভর্তি হচ্ছে, তারা কিন্তু বুঝবে না। আপনারা 6 মাস যাবত ক্লাস করতেছেন, সে আজকেই ভর্তি হইছে, সে কি বা বুঝবে? অনলাইন ক্লাস, অনেক কোশ্চেনের উত্তর তারা পাবে না। তো এই জন্য তাদেরকে সহযোগিতা করা, কোনো সহযোগিতা না করলেও শুধুমাত্র আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, বলবেন যে ইনি ম্যাডাম, ইনার সাথে যোগাযোগ করেন, আমি সহযোগিতা করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন টোন শিখতে হবে। টোন বলতে আমরা এখানে বুঝি স্কেচ, অনেকে স্কেচের সাথে পরিচিত, তাই না? স্কেচটাতে করা হয়, এটাকে কিন্তু টোন বলে। ঠিক আছে, স্কেচের যে বিষয়টা সেটাকে টোন বলা হয়, এবং টোন হচ্ছে আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই টোন দেওয়ার জন্য আমাদের কাছে বেশ কিছু পেন্সিল বাজারে অ্যাভেলেবেল। যেরকম ধরেন 2B, এই যে 2B, এখানে দেখেন 2B লেখা আছে, 4B, 6B, 2B, 4B, 6B, আবার H আছে, এটা H, এই যে H, আবার দেখবেন HB আছে। হ্যাঁ, ওই HB অর্থ কি জানেন? এই Hটা হচ্ছে 0, 0, আর এই 2B, 4B, 6B হচ্ছে এদিকে যত সাইডে থাকবে পেন্সিলের পরিমাণ তত মোটা হইতে থাকবে, আর এই দিকে যত যাইতে থাকবে পেন্সিলের পরিমাণ তত চিকন হইতে থাকবে। অনেকের একটা ভুল ধারণা সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি যে 2Bটা মনে হয় হালকা আর 6B মনে হয় গাঢ়, কিন্তু এটা একটা ভুল ধারণা। আপনাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছিল যে পেন্সিল কয় প্রকারের পাওয়া যায়। আমি বলবো আমারই দোষ যে আমি এটা আপনাদেরকে শিখাইতে পারি নাই। সেই ব্যক্তি মানে যাকে কোশ্চেন করা হয়েছে সেই উত্তর দিতে পারেন। ঠিক আছে, তো দেখেন বাজারে অ্যাকচুয়ালি অনেক প্রকারেরই পেন্সিল পাওয়া যায়। 2B থেকে শুরু করে অ্যাভেলেবেল 12B পর্যন্ত পাওয়া যায়, অ্যাভেলেবেল, এর থেকেও বেশি আছে। আবার H থেকে শুরু করে 2H থেকে শুরু করে 10H পর্যন্ত পাওয়া যায়, অ্যাভেলেবেল, আরো বেশি আছে। বুঝাইতে পারছি? তো অ্যাকচুয়ালি বাজারে অনেক রকমের পেন্সিল পাওয়া যায়, এই যে যেটা বললাম সেটা হচ্ছে উত্তর। কিন্তু আমরা ছবি আঁকার জন্য সবচেয়ে বেশি যে এটাকে ইউজ করি সেটা হচ্ছে 2B, 4B, 6B। এরপরে তেমন একটা লাগে না, যদি খুব বড় পরিমাণের স্কেচ করি সেই ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এছাড়া আমাদের এই H এর দিকেরও কোনো পেন্সিলের প্রয়োজন পড়ে না, এবং 6H এর ওই দিকটারও কোনো পেন্সিলের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওই যে বললাম একটা ভুল ধারণা যে এটা মনে হয় গাঢ়, এটা মনে হয় হালকা, ভুল। সব সেম, তফাৎ চাইলে কিছু তফাৎ হচ্ছে দেখেন এই পেন্সিলটা চিকন, এটা নিপ চিকন, আর এটা নিপ হচ্ছে মোটা। মোটা পেন্সিলে যখন আমরা কাজ করি কাজটা বেশি সফট হয়। চিকন পেন্সিলের কাজ হচ্ছে জিনিসটাকে ডিটেল করে বাই করা। বুঝাইতে পারছি? সচরাচর ড্রয়িং এর জন্য আমরা 2B পেন্সিলটাকে ইউজ করে থাকি, কিন্তু যখন আমরা স্কেচ করব তখন কিন্তু আমাদের 6B দিয়ে বা 4B দিয়ে স্কেচ করাটাই সবচেয়ে উত্তম। এবং একটা স্কেচ ইন টোটাল এই 4B দিয়ে কমপ্লিট করা সম্ভব যদি আপনি স্কেচ করতে জেনে থাকেন বা স্কেচ করাটা শিখে থাকেন। স্কেচ করা এবং টোন দেওয়া একই কথা। ঠিক আছে, এখন দেখেন এটা অ্যাকচুয়ালি কিভাবে সংগঠিত হয় বা এটার উদ্দেশ্যটা কি বা এটা করা হয় কেন। স্কেচ হচ্ছে চিত্রাঙ্কনের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে ড্রয়িং করা, দ্বিতীয় ধাপ বলতে এরকম না, আবার অনেকে ভুল বুঝে বসে যে মনে হয় এটা দ্বিতীয় পর্যায়ে, এরকম এরকম কিছু না। কথা হচ্ছে যখন আমরা কোনো চিত্রাঙ্কন করি সেটাকে কালার করার আগে আলো ছায়াটাকে বোঝার জন্য এবং কালারে যাতে কোনো ভুল না হয় তার জন্য আমরা স্কেচ করে থাকি। একটা জিনিস ড্রয়িং এর পরে দেখেন একটা চিত্রাঙ্কন কিভাবে সংগঠিত হয়। প্রথমে আমরা একটা চিত্রাঙ্কন ড্রয়িং করি, ড্রয়িং এর পরে ওই একই ড্রয়িং এর উপর আমরা স্কেচ করি, তারপরে ওই একই জিনিসকে আমরা ওয়াটার কালার করি, তারপরে ওই একই জিনিসকে আমরা অয়েল কালার করি, এবং অয়েল কালার হচ্ছে সর্বশেষ ধাপ, ফাইনাল ধাপ। এই যে 4টা কাজ বলছি, এই 4টা কিন্তু আলাদা আলাদা পেইন্টিং এর মাধ্যম, কিন্তু পেইন্টিং এর আলাদা আলাদা মাধ্যম হলেও এখানে স্তরের একটা বিষয়
বিষয় আছে, যেমন প্রথম স্তর ড্রয়িং, তারপর স্কেচ করা, দেন ওয়াটার কালার করা, দেন ওইটাকে অয়েল কালার করা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে সরাসরি তো আমরা অয়েল কালারও করতে পারি। হ্যাঁ পারি, অবশ্যই পারি, কিন্তু এই অয়েল কালারটা সহজে আপনি মুছে ফেলতে পারবেন না, বা সহজে আপনি এটাকে ঠিক করতে পারবেন না, কোনো কারণে ভুল হয়ে এই পুরোটা শেষ। তার কারণে আমাদেরকে এটা সঠিক ফলটা পাওয়ার জন্য এবং কমপ্লিট একটা সুন্দর উচ্চ রকমের কাজ পাওয়ার জন্য এই 3টা ধাপ অতিক্রম করে এখানে যেতে হয়। ঠিক আছে, তাইলে আমরা পাইছি স্কেচের ধাপ 6 নাম্বার ধাপ, 2য় নাম্বার ধাপ। এখন কোন অনেক চিত্র আছে যে শুধু স্কেচই করা হয়েছে, আদার্স অন্য কোনো কিছু করা হয়, কোনো সমস্যা নাই, ওইটাও সম্ভব। হ্যাঁ ওইটাও সম্ভব, কোনো সমস্যা নাই, ওভাবেও কাজ করা হয়ে থাকে। এখন দেখেন স্কেচ কিভাবে করা হয় বা এটা করার নিয়মটা কি। এটা করার নিয়মটা হচ্ছে এই যে হাত দিয়ে একটা উদাহরণ দেখাইছি, এটা দিয়ে আবার বোঝাবো। আমরা রং দেখতে পাই আলোর জন্য, সূর্যের জন্য। সূর্যই তো মেন আলোর সোর্স, তারপরে কৃত্রিম লাইট আছে, ঠিক আছে, কিন্তু মেন সোর্স কি? আলো। আলো দিয়ে দেখতে পাই, এবং আলো ছায়ার কারণেই আমার কিন্তু হাতটা একই রং, হাত কিন্তু 101টা রং না, হাত একটাই রং, কিন্তু এই একটা রঙে এই নানান রং দেখার কারণ হচ্ছে আলো এবং ছায়া। যেখানে সরাসরি আলো পড়তে যেখানে সরাসরি আলো পড়তে সেখানকার টোন একরকম, যেখানে সরাসরি আলো পড়তে পারে নাই সেখানে টোন হয়ে গেছে আরেক রকম, এবং যেখানে একদমই আলো পড়েনি সেখানে টোন হয়ে গেছে আরেক রকম। এই যে বিষয়টা, এই পুরো কাজটা সংগঠিত হয় আলো এবং ছায়ার কারণে। এই যে পর্যায়ক্রমে যে একটা জিনিসের মধ্যে কয়েকটা কালার আসছে, এবং এই কালারটা বোঝার জন্য আমাকে স্কেচ বুঝতে হবে, স্কেচের টোন বুঝতে হবে। এখন দেখেন স্কেচের টোনটাকে আপনি ভালো করার জন্য বা ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আপনার প্রথমে কি প্রয়োজন লক্ষ্য করেন। প্রথমে কি প্রয়োজন? একটা হচ্ছে আপনারা করবেন কি, আমি দেখাই, এমনি কিন্তু কোনো টোন হয় না, আলোটা পরে একদিক থেকে এবং খুব সুন্দরভাবে খুব সফটলি কালারটা চেঞ্জ হয়। অর্থাৎ এই আলো থেকে ওই কালো আসছে নাই, ধাপে 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 কালো রংটা আসছে। স্কেচের বিষয়টা হচ্ছে এরকম, শেখার জন্য প্রথমে দেখেন আমাদেরকে একইভাবে একই গতিতে একই দিকে পেন্সিলটাকে দিতে হবে। গতির কোনো পরিবর্তন করা যাবে না, আপনার চাপের কোনো পরিবর্তন করা যাবে না, এবং ওই যে স্কেচে যে টোনটা আনলাম সেটার কোনো পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট টোন। এখন দেখেন সেকেন্ড টোনটি এই একই জিনিসের উপর একই গতিতে একই চাপের আগে যে চাপটা দিয়েছিলাম সেই চাপেই আমি আরেকটা টোন দিব। দেখেন এটা হালকা, এটা লাইট, এটা লাইট, এটা ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড টোন। এখন দেখেন থার্ড টোনটি ওই একই জিনিসের উপরে একই গতিতে একই ভাবে আরেকটা টোন দেওয়া, তারপরে আবার ওই একই গতিতে আমি কিন্তু এখানে চাপের পরিমাণ বাড়াইছি। এখানে বাড়ছে কি জানেন, এখানে বাড়তে হচ্ছে ঘনত্ব। এই প্রথম জায়গা, তৃতীয় জায়গা এবং চতুর্থ জায়গা আমি একই জিনিসের উপর যেহেতু বারবার দেখছি, ঘনত্ব বাড়াতে রংটা বাড়ছে। এবং পেন্সিল রং করারও নিয়ম হচ্ছে এটাই। পেন্সিল রং বলতে যে লাল নীল হলুদ সবুজ পেন্সিলের যে কালার হচ্ছে সেটাই এই নিয়মে করতে হয়, ঠিক আছে। তো দেখেন এই একই কারণে এখানে 4টা টোন বের হয়েছে। মূলত যখন আমরা একটা জিনিস করব তখন এই একই নিয়মে এই কাজটা করব। এখন দেখেন এটা সংগঠিত হয় কিভাবে বা এটা তৈরি হয় কিভাবে একটা সাবজেক্টের উপরে। এটা হচ্ছে প্র্যাকটিস, এটা খাতার পর খাতা এই একই নিয়মে প্র্যাকটিস করবেন। প্রথম দিকে আপনাদের যে ভুলগুলো হবে আমি দেখাই, যে প্রথম কথা টোনটা এরকম হবে, দ্বিতীয় কথা অনেক স্টুডেন্টকে আমি দেখি যে প্রথমে এই টোনটা দেয় পেন্সিল গাঢ় করে, পরবর্তীতে কি করে আবার আরেকটা টোন দেয় পেন্সিল হালকা করে, তারপরে আরেকটা টোন দেয় পেন্সিল আরো হালকা করে, এবং তারপরে আরেকটা টোন দেয় পেন্সিলটা চাপকে সে নিয়ন্ত্রণ করে, কিন্তু টোনও সে উল্টা ভাবে দেয়। কারণ কি দেখেন, এটা যখন দেখবেন আপনার কাছে মনে হবে যে আমি প্রথমে এটা আসছি, পরে এটা আসছি, পরে এটা আসছি, পরে এটা আসছি, তাই না? এটা কিন্তু মনে হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু জিনিসটা পুরো উল্টা না, আগে এটা আছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বুঝাইতে পারছি? তো যারা ক্লাস করবেন না, হঠাৎ করে ছবি দেখবেন বা যারা বুঝতে পারবেন না, তারা কিন্তু উল্টা কাজ করবেন। এবং উল্টা কাজটা মানে এইটা আর এটার মধ্যে তফাৎ আছে। যে কাজ জানে সে বুঝে যাবে এই দুইটা তফাৎ। আরেকটা বললাম যে এই যে গতি তো ঠিক থাকে না, কখনো এরকম গতি হয়ে যায়, কখনো এরকম ফাঁকা ফাঁকা হয়। আপনাকে গতিটা সবসময় ঠিক রাখতে হবে, ভ্যালুটা, মানে এটাই হচ্ছে ভ্যালু। একটা জিনিসের গতিটাকে ঠিক করা, কন্ট্রোল করা। বুঝতে পারছি? একই রকম একই ভাবে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। সেকেন্ড টোন দিলে একই রকম একই ভাবে আপনাকে টোনটা দিয়ে দিতে হবে। থার্ড টোন যখন দিবেন একই গতিতে একই ভাবে আপনাকে জিনিসটার উপরে টোনটা দিয়ে দিতে হবে। ফোর্থ টোনের বেলায় একইভাবে টোন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা স্কেচ করবো। আপনাকে স্কেচটা কিভাবে অ্যাকচুয়ালি কিভাবে আছে, একটা জায়গার মধ্যে স্কেচটা তৈরি হয় কিভাবে, বা কিভাবে জিনিসটা আসে বা পড়ে। লক্ষ্য করেন, আমি কি বলছিলাম যে আলো, লাইট হচ্ছে আমাদের সোর্স। এখন সূর্য ধরেন, সূর্যটা বুঝাইলে বেশি কঠিন হয়ে যায়, কেন জানেন? কারণ সূর্যের সোর্স অনেক দিকে, ওই যে বলে না প্রতিসরণ প্রতিফলন হয়, তো ওইটার কারণে আমাদের লাইটটা ওইখানে বিভিন্ন দিক থেকে পড়ে। কিন্তু যদি আমি কথা বলি একটা বাল্বের কথা বলি, একটা বাল্বের লাইট কিন্তু একদিক থেকেই পড়ে, এটা কিন্তু চারোর দিকে পড়ে। আমরা বিশেষ করে যখন ইনডোর ওয়ার্ক করি বা ইনডোরে কাজগুলো করি, তখন কিন্তু আমরা পাই একদিক থেকে লাইট। তো ধরে নেন এখানে একটা লাইট আছে এবং এইখানে আপনার একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট একটু ধরে নিয়ে একটা বল। এই একটা বল থেকে আপনি পৃথিবীর সব কিছু আনতে পারবেন। এখন দেখেন এই লাইটটা যদি এখানে থাকে, আমার এই জায়গায় সবচেয়ে বেশি লাইট পড়বে। যেহেতু লাইট এখানে আছে, ঠিক এখান থেকে এখানে মধ্যখানে থাকে, মিডিলে পড়ছে, এই পাশে থাকে, এই পাশে থাকে। তারপরে আবার আরেকটা টোন ক্রিয়েট হবে, এবং তারপরে আরেকটা টোন ক্রিয়েট হবে, তারপরে আরেকটা, এবং সর্বশেষে এটার নিচে আমার আরেকটা ছায়া ক্রিয়েট হবে, এবং এই ছায়ার পরেও আরেকটা ছায়া ক্রিয়েট হয়। কিভাবে জানেন? এই দেখেন, ছায়ার পরে ডাবল ছায়া কিভাবে ক্রিয়েট হয় দেখাই দিই। এই যে দেখেন ছায়াটা, এই যে দেখেন লাইট ছায়া, ছায়াটাও দুই রকম আলোর কারণে দেখায়। একটা হচ্ছে যেটা একেবারে যেটার উপরে সাবজেক্ট আছে সেটার নিচে যে ছায়াটা থাকে সেটার এক কালার, আর এই ছায়াটা বাড়ে যেখান দিয়ে সেখানে লাইটের কারণে আরেক কালার ক্রিয়েট হয়। হ্যাঁ, এই যে দেখেন এইটুকুন এক কালার, এইটুকুন এক কালার, এবং এর পরের যে অংশটা এইটুকুন আরেক কালার। তো ছায়ার মতো দুইটা ভেরিয়েশন থাকে, যেটাতে বোঝা যায় যে দিকটা কোথা থেকে পড়ছে। এখন দেখেন আমাদের যেহেতু এখানে লাইট পড়ছে, এখন আমাদের স্কেচের যে বিষয়টা হবে সেটা দাঁড়াবে কি, লক্ষ্য করে প্রথমে আমরা একই রকম একই গতিতে পুরাটার উপর একইভাবে একটা টোন দিলাম, এবং প্রথমে মিডিলে টোন দিবেন এবং পরের সাইডে যে জায়গাগুলো থাকবে একই গতিতে একসাথে পুরাটার উপরে টোন দিয়ে দিলাম। আমার তো ছায়া এইখানে, এখন এইটার পরে কিন্তু আরেকটা কালারের গ্রেড পড়ছে, আর এটাকে এখন কি করবো, সেই কালারের গ্রেডের যে টোনটা আছে সেটা দিব, এবং সেই টোনটা আমি কি করবো, পুরাটার উপরে দিব, পুরা জায়গাটার উপরে সেই টোনটা দিব। এরপরে এখান থেকে আমার আরেকটা গ্রেড ছায়া পড়ছে, সেই ছায়াটা আমি এখন পুরাটার উপরে দিব। এবং এইটার উপরে আমার আরেকটা, মানে একদম যে নিচের যে অংশটা সেখানে আমার আরেকটা ছায়া পড়বে, ঠিক আছে? এবং দেখেন এই যে জায়গাটা, যেটা একদম একটা স্কেচ হয়, সেখানে একটা সবচেয়ে ডার্ক একটা টোন পড়ে, যেটা কিনা নিচের ছায়ার সাথে একদম মিলে যায় গেল। এখন হচ্ছে এইটার পালা। এখন দেখেন এইটাতে কিভাবে ছায়াটা পড়ে, যে প্রথমে আমার এখানে ডার্ক যে ছায়াটা সেটা পড়ছে, সেটার পরে আমার যে লাইট ছায়াটা, সেই লাইট ছায়াটা আমি আবার এখানে আঁকলাম, এখানে আঁকলাম। আঁকার পরে এই যে নিচ, এই নিচের থেকে যদি নিচটা ডার্ক, তাহলে সেই ডার্ক টোনটা আমাকে ঠিক করতে হবে, পেন্সিল দিয়ে আবারও দিতে হবে।
তাহলে এখন দেখেন একটু আগে যে সার্কেলটাকে একেবারে একটা সার্কেলের মতন দেখাচ্ছিল, এটার মধ্যে কিন্তু কোনো ত্রিমাত্রিকতা ছিল না, কিন্তু আপনাদের সামনেই আমি এঁকে ফেললাম। এখন এইটা যে একটা রাউন্ড এবং চারিদিকে কোথা থেকে শেপটা পড়ছে সেটা কিন্তু রিয়ালাইজ করা যাচ্ছে। এই যে রিয়ালাইজেশনটা যে আসছে, কোথেকে আসছে? আমি যখন এই জায়গার মধ্যে আলো ছায়াটা ধরলাম, এখানে একটা রিয়ালাইজেশন আসছে না? এখানে আপনি বুঝতেছেন না যে হ্যাঁ এই জিনিসটা একটা তলের মধ্যে আছে এবং জিনিসটা রাউন্ড এবং আলোটা উপর থেকে পড়ে জিনিসটাকে এভাবে চারোদিক থেকে আপনার আটকাই দিচ্ছে। এই যে বিষয়টা, এখন ধরেন ব্যাকগ্রাউন্ড ড্রয়িং, এখন অনেকের মাথায় আসতে পারে, যেমন একটু আগে আমি আলোচনা করছিলাম যে ব্যাকগ্রাউন্ডের জিনিস আপনাকে ধরতে হবে। এখন ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াল আছে, এই বলের পিছনে, এটা একটা বলে কিন্তু বলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে ওয়াল আছে, তাইলে ওই ওয়ালটা আমরা কিভাবে আঁকবো? অনেকের মাথায় কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। সেক্ষেত্রে দেখেন এই পুরাটার উপরে আমি যদি এভাবে একটা টোন দেই, এখানে কোন রকমের আমার বলে কোনো ক্ষতি হবে না। কেন হবে না? এই যে দেখাইছিলাম না, কারণ এখানে আমি ইন টোটাল একটা স্কেচ দিচ্ছি, এখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি আমি শুধু এতটুকু করে দিতাম সেই ক্ষেত্রে আমার ক্ষতি হইত। কিন্তু যখন আমি এটাকে এইভাবে করে এনে পুরাটার উপরে দিয়েছি, তখন বরঞ্চ আমার বলটা আরো সফট হয়ে গেছে। আচ্ছা, এখন আসতে পারে যে এই নিচের যে অংশটা, সেই অংশটা ধরেন আরো গাছ, নিচটা তো সিমেন্ট, ওয়ালের থেকে আমাদের নিচের যে অংশটা সেটা কিন্তু একটু ডার্ক থাকে, বর্তমানে টাইট থাকে। অনেকে বলতে পারে যে ওয়ালে তো লাইট কালার, নিচে তো ডিপ কালার, কিন্তু আমরা যখন চিত্রাঙ্কন করি তখন কি তফাৎটা হয়? আমরা যখন চিত্রাঙ্কন করি তখন কি তফাৎটা আসে? যখন কিন্তু আমরা যেমন এই যে একটা টেবিলের উপর আছে, দেখেন ওয়াল আর টেবিল, কিন্তু আমার টেবিলটাকেই বেশি ফোকাস। কেন ফোকাস? কারণ টেবিলটা আমার কাছে, ওয়ালটার পিছনে। বলছিলাম না যে দূরে কাছের মধ্যে একটা তফাৎ থাকে, এই বিষয়টাতে এখানে আপনার ধরেন আমার এখন নিচে ধরেন একটু ওয়ালের থেকে একটু ডার্ক একটা টোন এবং পুরাটার মধ্যে দেখেন আমি শুধু এটার মধ্যে দিচ্ছি না, আমি পুরাটার মধ্যে এভাবে একটা টোন দিয়ে দিলাম। এখন দেখেন এই যে বিষয়টা, এখন এই বিষয়ের মধ্যে জিনিসটা কি আলাদা হয়েছে না? যে একটা কমপ্লিট, ধরে এটা আমি একটা খাতার মাঝখানে আসতাম, এখানে তো সাইডে আমি অন্য টোন দেখাইছি, যখন আমি খাতার মিডিলে আঁকতাম, একটা কিন্তু স্টিল লাইফ আঁকতেছি, বা ধরেন একটা ফলের ঝুড়ি আঁকলাম, টোন দিচ্ছি, সেই ক্ষেত্রে জিনিসটাকে আমাকে কিভাবে আলাদা করতে হবে? অনেক সময় একটা কোশ্চেনের আমরা সম্মুখীন হই, আমি খুব বেশি জীবনে হয়েছি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বলে যে ম্যাডাম আমি এইটা শিখি, যেমন ধরেন আমি তরমুজ আঁকতে শিখি নাই, বাট লাউ আঁকতে শিখি, আমাদেরকে ক্লাসে লাউ শিখেছে কিন্তু তরমুজ তো শিখে না। হচ্ছে আমরা নিজেরাও তো চারুকলার করছি, আমরা তো অনেক দিন করছি, আপনারা তো 1 বছর করতেছেন, আমরা কিন্তু আমাদের অনেক 4 বছরেরও বেশি চলে যায় অনার্স করতে, কিন্তু আমাদের কাছে 4 বছরে সব পৃথিবীর আঁকানো শিখাইছে? কখনোই শিখায়, কখনোই শিখায়। কিন্তু আপনি যদি একটা জিনিস আঁকতে পারেন তাহলে আপনি সব আঁকতে পারেন। যেমন ধরেন আপনি যদি সূত্র জানেন, আপনি কিন্তু ওই রিলেটিভ সব অঙ্ক করতে পারেন। সূত্র যদি আপনি আসলে জেনে থাকেন, প্রপারলি জেনে থাকেন, ঠিক আছে? ঠিক আপনি যদি একটা জিনিস ড্রয়িং করতে পারেন বা এই একটা জিনিসের আপনি আলো ছায়া করতে পারেন, তাইলে আপনি পৃথিবীর সমস্ত কিছুর আলো ছায়া করে ড্রয়িং কমপ্লিট করে দিতে পারেন। বুঝতে পারছি? আপনাকে একটা জিনিসই শিখতে হবে, ভালো মতন শিখতে হবে, রুলস পুরোটা জানতে হবে, তাইলে আপনার আর কোনো কিছু আঁকতে সমস্যা হবে না। কিন্তু আমরা ওই একটাই, ওই যে ওটাতে শিখতে, ওই লাউটাই ঠিক মতো শিখতে না, এই জন্য সে তরমুজও আঁকতে পারে। বুঝতে পারছি? আপনি যদি আজকে আমার এই লেকচারটা বা এই